মহানায়ক উত্তম কুমার তার ঘাড় ঘুরিয়ে সামান্য চোখ তুলে এক চিলতে হাসিতে আজও উজ্জ্বল হয়ে ওঠে সিনেপর্দা। যার চলাফেরা, সংলাপ বলার ভঙ্গি, চোখের দৃষ্টি সব কিছুতেই ছিল অদ্ভুত এক দীপ্তি। মারা যাবার পর এত বছর ধরেও তিনি এখনও গেঁথে রয়েছেন বাঙালির মনে। প্রায় একা হাতেই বদলে দিয়েছিলেন বাংলা ছবির অভিনয়ের ধারা। কিন্তু মানুষ হিসেবে কেমন ছিলেন তিনি? আনকরা নতুন সহ অভিনেতাদের সঙ্গে কেমন ব্যবহার করতেন? পর্দার অন্যদিকের সেই অচেনা উত্তম কুমারকে নিয়ে স্মৃতি হাতড়িয়েছিলেন বর্ষিয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। উত্তম কুমারের সঙ্গে আমার প্রথম ছবি নগর দর্পণে আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা এই গল্পকে বড় পর্দায় রূপ দিয়েছিলেন পরিচালক দিলীপ মুখার্জি। বলাই বাহুল্য, উত্তমদা ছিলেন নায়ক এবং কাবেরী বসু নায়িকা। আমার চরিত্র ছিল এক লাফাঙ্গা ছেলের, নাম রতন। ভুলভাল কথা বলে মানুষকে ভারী বিরক্ত করে, মেয়েদের পেছনে লাগে। যাই হোক, দীঘার সমুদ্র সৈকতে শুটিং। আমার প্রথম দিনের দৃশ্যেই উত্তম কুমারের সঙ্গে খানিক গরমাগরম অ্যাকশন সিকোয়েন্স। রতন সেই নায়িকাকে সমুদ্রতটে বিরক্ত করছিল। সেই অসভ্যতাম দেখে উত্তম কুমার তাকে এক ঘুষি মারে। লজ্জায় অপমানে রতন ওর কলার চেপে ধরবে। শুরু হবে তর্কাতর্কি, আস্ফোলন। এই হলো দৃশ্য। শুনে তো খানিক টেনশনই হয়েছিল, উত্তম কুমারের কলার চেপে ধরতে হবে। ভয়ে ভয়েই ছিলাম, তবু পাবলিকের একটা মারের ভয় তো থাকে মনে। যাই হোক, পরিচালককে বলেছিলাম এই দৃশ্যের শুটিংয়ের আগে উত্তম কুমারের সঙ্গে যদি আলাপ করিয়ে দিতে পারেন তাহলে একটু আলোচনা করে সহজ হয়ে যাব। পাশাপাশি ছবির পরিচালক আলাপ করিয়ে দিচ্ছেন, সেটারও একটা আলাদা সম্মান আছে। কিন্তু দিলীপদা জানালেন তিনি পারবেন না ওসব করতে, নিজে গিয়ে আলাপ করতে হবে। শেষমেশ গেলাম। উত্তমদার কাছে গিয়ে নিজের পরিচয় দিলাম। নাম বলার পাশাপাশি জানালাম ওই কলার ধরা ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতে চাই। সঙ্গে এও বলেছিলাম ওর সঙ্গে আগে এক জায়গায় আমার আলাপ হয়েছিল, কিন্তু সেটা মনে রাখার মতো কিছু নয়। আসলে আমি তখন বহুরূপী দলের হয়ে মঞ্চে চুটিয়ে অভিনয় করি। কলা মন্দিরে বাদল সরকারের বাকি ইতিহাস নাটকটি মঞ্চস্থ করছে বহুরূপী। ওর বাড়ি ময়রা স্ট্রিট কাছেই ছিল, দেখতে এসেছিলেন। শো শেষে আলাপ হয়েছিল, প্রণাম করেছিলাম। ওমা, দেখি সে কথা ভোলেননি তিনি। বলেছিলেন অত খারাপ স্মৃতিশক্তি নয় আমার, তোকে মনে আছে। শুনে কী যে খুশি হয়েছিলাম। আমার মতো একজন সামান্য অভিনেতাকে উনি মনে রেখেছেন ভেবেই ভালো লেগেছিল। যাই হোক, পাশের খালি চেয়ারটা দেখিয়ে বসতে বললেন উত্তমদা। সংকোচ হচ্ছিল, ওর মতো মানুষের পাশে বসবো, তাই রাজি হয়নি। শোনা মাত্রই গলা তুলে ধমক দিয়েছিলেন। কি বলছি শুনতে পাসনি? কথা কানে যাচ্ছে না? এভাবে কথা বলা যায় না। শোনা মাত্রই তাড়াহুড়ো করে বসেছিলাম। সেই হাসিটা হেসে তারপর উত্তমদা বলেছিলেন, শোন, এটা শুটিং, এখানে তুই বিপ্লব নোস, আমিও উত্তম কুমার নই। তাই অবশ্যই আমার কলার ধরবি, ভয় পাবি না, অস্বস্তিও নয়, কেমন? এই যে আমাকে সাহস ভরসা দিয়েছিলেন, তাতেই এক টেকে উতরে গিয়েছিল ওই সিন। শুটিংয়ের সময় আমি এতটাই ওই দৃশ্যের মধ্যে ঢুকে গিয়েছিলাম যে পরিচালক কাট বলার পরেও উত্তমদার কলার ধরেছিলাম। শেষে হালকা হেসে আমার কবজিতে চাপড় মেরে ছাড়িয়েছিলেন উত্তমদা নিজেই। তারপর মাথা নাড়িয়ে বলে উঠেছিলেন, খুব ভালো কাজ করেছিস, ভেরি গুড। এইরকম একটা দৃশ্যে যেরকম নাটকীয়তা প্রয়োজন তুই সেটাই তৈরি করতে পেরেছিস। আসলে উত্তমদা ছিলেন অন্য জাতের অভিনেতা, অন্য ধরনের মানুষ। প্রথম আলাপেই এত আপন করে নিতে পারতেন, যেন মনে হতো কতদিনের চেনা। আর এত অতিথিবৎসল ছিলেন। আর একটা ঘটনার কথা বলি, এটা কলা মন্দিরের ঘটনা। প্রথমবার আমার সঙ্গে উত্তমদার আলাপ হওয়ার দিনের। শো শেষে আমার সঙ্গে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরেছিলেন উত্তমদা, গাড়ি নেননি। ভাবতে পারেন, অত রাত্রে ঘাড় ঘুরিয়ে অনেকে দেখছিলেন, তবে বিশ্বাস করতে পারছিলেন না তাদের সামনে রাস্তা দিয়ে হেঁটে উত্তম কুমারই যাচ্ছেন কিনা। যাই হোক, উত্তমদা ওসব পরোয়া করতেন না, নিরাপত্তারক্ষীও রাখতেন না, কোনো দিন দেখিনি। তবে আজকালকার অভিনেতা অভিনেত্রীদের কথা আলাদা, সবারই দেখি সঙ্গে কত বডিগার্ড। হয়তো নিরাপত্তারক্ষী সঙ্গে রাখলে মার্কেট ভ্যালু তাতে বাড়ে। তাকে উত্তমদার আর ওসবের প্রয়োজন পড়তো না, কারণ ওর কবজির জোর ছিল সাংঘাতিক। নিয়মিত টেনিস খেলতেন যে,
ঠিকঠাক একটা ঘুষি মারলে 2-3টে লোককে মাটিতে শুয়ে দেওয়ার ক্ষমতা তার ছিল।